কুইক বায়োলজিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচ্য বিষয় ক্লাস 9 এর বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। বাষ্পমোচনের বিভিন্ন প্রভাবক, শর্ত, তাৎপর্য এবং স্থান সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। বাষ্পমোচন এই ব্যাপারটা হলো যে প্রয়োজনের অতিরিক্ত জল উদ্ভিদ দেহ থেকে বাষ্পাকারে নির্গত হওয়া, মানে গাছের দেহে মাটি থেকে যে জল উঠে আসছে সেই জল যতটা বেশি হয়ে গেল, প্রয়োজনের অতিরিক্ত হয়ে গেল, সেইগুলো বাষ্পাকারে দেহ থেকে বেরিয়ে যাওয়া, এটাকেই বলা হচ্ছে বাষ্পমোচন। এর সঙ্গে একটা সিমিলার টার্মে খুব মিল আছে, যেমন হলো বাষ্পীভবন। বাষ্পীভবন কথাটা মানে হচ্ছে যে যখন কোনো পুকুর, নদী, নালা প্রভৃতি এইসব জায়গা থেকে সূর্যালোকের প্রভাবে জল বাষ্প হয়ে যায়, তাকে বলা হচ্ছে বাষ্পীভবন। আর এটাকে বলা হচ্ছে বাষ্পমোচন। তো দুটো ক্ষেত্রেই জল বাষ্পাকারে বেরোচ্ছে, তো সেই জন্য দুটোই জলীয় বাষ্প তৈরি হয়। দুটো এটা হচ্ছে সিমিলারিটি বা সাদৃশ্য। বৈসাদৃশ্য হচ্ছে বাষ্পমোচন অবশ্যই উদ্ভিদ দেহে হবে, এটা একটা জৈবনিক প্রক্রিয়া। আর বাষ্পীভবন প্রকৃতিতে হবে, এটা একটা ভৌত প্রক্রিয়া। বাষ্পমোচনের ক্ষেত্রে কিছু অঙ্গ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু বাষ্পীভবনের ক্ষেত্রে সেরকম কোনো অঙ্গ নেই। বাষ্পমোচনের ক্ষেত্রে কিছু প্রভাবক সেখানে কাজ করছে, বাষ্পীভবনও প্রভাবকগুলো কাজ করে, তবে বাষ্পমোচনের মতো অতটাও ভালোভাবে নয় বা অত সংখ্যায় বেশি প্রভাবক বাষ্পভবনে নেই। তো এগুলি হলো বাষ্পমোচন ও বাষ্পীভবনের কিছু পার্থক্য। বাষ্পমোচন এই ব্যাপারটা মাপা যায় গ্যাননের পোটোমিটার বলে একটি যন্ত্রের সাহায্যে। এই যন্ত্র দিয়ে বাষ্পমোচনের হার একটা উদ্ভিদের মধ্যে নির্ণয় করা যায়। নেক্সট আমরা আসি বাষ্পমোচনের স্থান, অর্থাৎ বাষ্পমোচন কোথায় হয় না। বাষ্পমোচনের স্থান হলো উদ্ভিদ দেহের মধ্যে প্রধানত পাতায় থাকা পত্ররন্ধ্রে। পাতার ঊর্ধ্বত্বকে বা কোনো কোনো বিষমপৃষ্ঠ পাতার নিম্নত্বকে বেশি পরিমাণে বাষ্প যে পত্ররন্ধ্র সেগুলো থাকে। সেই পত্ররন্ধ্রগুলো দেখতে এইরকম, চারদিকে এই লাল কালিতে যেগুলো আঁকা আছে এগুলো হলো এপিডার্মাল কোষ, মানে ত্বকের কোষ। আর মাঝখানে এই যে দুদিকে দুটো কোষ, একে বলা হয় রক্ষী কোষ। আর রক্ষী কোষের মাঝখানে যে ছিদ্রটা সেটা হলো পত্ররন্ধ্র। তো রক্ষী কোষে পটাশিয়াম, ম্যালিক অ্যাসিড এইগুলোর উপর ভিত্তি করে রক্ষী কোষের রসস্ফীতি চাপের তারতম্যের উপর নির্ভর করে এই বাষ্পমোচন কখনো বন্ধ, এই রক্ষী কোষ কখনো বন্ধ হয়, কখনো খোলে। এই রক্ষী কোষে খোলা ও বন্ধ হওয়ার উপর নির্ভর করে বাষ্পমোচনের হার নির্ভর করে সেই উদ্ভিদে। আর রক্ষী কোষে খোলা বন্ধ হওয়াটা নির্ভর করে পরিবেশের সঙ্গে ইন্টারাকশনের মাধ্যমে। তো অনেক গাছের ক্ষেত্রে বাষ্পমোচন হয় দিনের বেলায়, কোনো কোনো গাছের ক্ষেত্রে হয় রাত্রের বেলায়। যেমন যেগুলো মরু অঞ্চলে অভিযোজিত উদ্ভিদ, যেমন সিফোর উদ্ভিদ যেগুলো বা ক্যাম উদ্ভিদ, সেই উদ্ভিদগুলো যেমন ভুট্টা, তো সেইগুলো দিনের বেলাতে বাষ্পমোচনের হার খুবই কম। অনেক সময় দিনের বেলায় পত্ররন্ধ্র ক্যাম উদ্ভিদগুলোতে বন্ধ থাকে, রাত্রেবেলায় পত্ররন্ধ্রগুলো খোলা থাকে। আবার সাধারণ যে উদ্ভিদ, আম, জাম, কাঁঠাল যে গাছপালা আমরা আশেপাশে দেখতে পাই, তাদের ক্ষেত্রে আবার দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা, রাত্রেবেলায় বন্ধ। তো পত্ররন্ধ্র কখন খোলা থাকবে সেটা পরিবেশের তাপমাত্রা, আর্দ্রতা বা সেই গাছের নিজস্ব গাঠনিক প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে পত্ররন্ধ্রের মাধ্যমেই গাছের 97% বাষ্পমোচন হয়, এবং সেটা হচ্ছে এই রক্ষী কোষের বা গার্ড সেলস দুপাশে, তার মাঝখানে থাকা ছিদ্র পত্ররন্ধ্রের মাধ্যমে বাষ্পাকারে জলীয় বাষ্প বেরিয়ে যাওয়া। এছাড়াও লেন্টিসেল এর মাধ্যমেও বাষ্পমোচন হতে পারে, প্রায় 0.1%। মানে লেন্টিসেল হচ্ছে গাছের শাখা বা কাণ্ডের মধ্যে হওয়া ছোট ছোট যে ফাটল, সেগুলো হচ্ছে লেন্টিসেল। বা এপিডার্মাল কোষগুলো যে ফাটল দেখা যায় সেগুলো লেন্টিসেল বলা হয়। সেই লেন্টিসেলের মাধ্যমে লেন্স আকৃতি কিছু ফাটল তৈরি হয়, সেগুলো দিয়েও বাষ্পমোচন হতে পারে, তবে এর হার হচ্ছে খুবই কম। লেন্টিসেলীয় বাষ্পমোচনের পার্সেন্টেজ খুবই কম। নেক্সট হচ্ছে কিউটিকুলার বাষ্পমোচন, অর্থাৎ ত্বকের ওপরে যে কিউটিকল থাকে, সেই কিউটিকলের মাধ্যমে যে মধ্যে যে ফাটল থাকে, সেই ফাটল দিয়েও অনেক সময় বাষ্পমোচন হয়, তার পার্সেন্টেজ 3 to 10%। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে যে আপ টু 97% পত্ররন্ধ্রের মধ্যে দিয়েই গাছের বাষ্পমোচন হয়। এবার আমরা আসছি বাষ্পমোচনের যে প্রধান বিষয়, সেটা হলো শর্তাবলী। শর্তগুলো বা প্রভাবকগুলোকে দুভাগে ভাগ করা যায়, বহিঃপ্রভাবক এবং অন্তঃপ্রভাবক। বহিঃপ্রভাবকগুলো হচ্ছে
বাইরের যে প্রভাবক সেইগুলো পরিবেশের প্রভাবকগুলো, আর অন্তঃপ্রভাবক হচ্ছে উদ্ভিদের ভেতরে যে প্রভাবক সেইগুলো। বহিঃপ্রভাবকের মধ্যে 1 নম্বরে আসছে তাপমাত্রা। তাপমাত্রা যত বাড়তে থাকবে বাষ্পমোচনের হার তত বাড়তে থাকবে, এটা ন্যাচারাল ব্যাপার। যত বেশি তাপমাত্রা তত বাষ্পমোচনের হারও বেশি। কিন্তু তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 30 থেকে 35 ডিগ্রিরও বেশি হয়ে যায়, অর্থাৎ গরমকালে দুপুরবেলা, তখন কিন্তু আবার বাষ্পমোচনের হার গাছের মধ্যে কমতে থাকে, কারণ পত্ররন্ধ্রগুলো তখন বন্ধ হতে থাকে। 2 নম্বর বায়ু প্রবাহ। যত বেশি বায়ু প্রবাহ হবে, যত বেশি হাওয়া দেবে, তত আমরা বুঝতেই পারছি বাষ্পমোচনের হার গাছের মধ্যে বাড়বে, কারণ গাছের পাতার চারিদিকের যে আর্দ্রতা তখন সেটা তত বেশি কমে যাবে, শুষ্ক হয়ে যাবে। আর শুষ্ক হলে ভেতর থেকে সে বাষ্পাকারে সেই বাইরের বায়ু বাষ্পমোচনে আরও বেশি সাহায্য করবে, কারণ ভেতরে বাষ্পের পরিমাণ বেশি থাকবে, পরিবেশে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকবে। যত বেশি বায়ু প্রবাহ তত বেশি বাষ্পমোচনের হার বেশি হয়। আর্দ্রতা, তাহলে আর্দ্রতার সঙ্গে ঠিক উল্টো সম্পর্ক। আর্দ্রতা যত বাড়বে, যত বেশি ভিজে পরিবেশ হবে, তত বাতাসে অলরেডি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে, তাহলে নতুন করে আর পাতা থেকে জলীয় বাষ্প বাতাসে মিশতে পারবে না, তাই আর্দ্রতা বাড়লে বাষ্পমোচনের হার কমে যাবে। আলোক তীব্রতা, তো আলোক তীব্রতা এবং তাপমাত্রা দুটো প্রায় সমানুপাতিক। সূর্যের আলোক তীব্রতা যত বাড়বে তত বাষ্পমোচনের হারও বাড়বে। তো আলোক তীব্রতা বাড়তে থাকলে বাষ্পমোচনের হার বাড়ে, তাই দিনের বেলা যে গাছের পত্ররন্ধ্রে খুলে যায় সেগুলো আলোক তীব্রতার উপরই নির্ভর করে খুলে যায়। নেক্সট হলো CO2 ঘনত্ব। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব ন্যাচারাল যেটা 0.3%, তো সেই 0.03% কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি বেড়ে যায়, তাহলে সেলের মধ্যে অ্যাসিডিটি আবার বাড়তে থাকে, তার ফলে বাষ্পমোচনের হার কমে যায়। তো কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়লে বাষ্পমোচনের হার কমবে, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কমলে বাষ্পমোচনের হার বাড়বে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। নেক্সট হলো অন্তঃপ্রভাবক। 1 নম্বর পাতার গঠন। পাতা কিরকম টাইপসের হবে? পাতার গঠন কি হতে পারে? পাতাগুলো হতে পারে সূচ্যাকার পাতা, হতে পারে, এটা এর ভাগ নয়, সরি এইটা এর ভাগ। আচ্ছা, পাতা কি হতে পারে? সূচ্যাকার পাতা হতে পারে। কোনো গাছে, যেমন পাইন গাছের পাতা হচ্ছে সূচ্যাকার, তো সেক্ষেত্রে অবশ্যই বাষ্পমোচন হওয়ার জায়গাটাই তো কম। আবার কোনো পত্রফল যদি খুব বড় হয়, পত্রফলকের ক্ষেত্রফল যদি অনেক বড় হয়, যেমন কলা পাতা, হ্যাঁ, কচু পাতা, এদের পত্রফলের ক্ষেত্রফল অনেক বড়, ফলকের ক্ষেত্রফল, তো সেক্ষেত্রে বাষ্পমোচনের হার ক্ষেত্রফল বাড়লে বাড়বে। আর পাতা যদি ছুঁচের মতো ছোট ছোট হয় তাহলে ছোট হবে। পত্রকণ্টক যদি থাকে, পাতা যদি পত্রকণ্টক থাকে, যেমন ফণিমনসা গাছের পাতাগুলো কাটা হয়ে গেছে, তো সেক্ষেত্রে প্রায় বাষ্পমোচন পাতা দিয়ে হয় না বললেই চলে, একদমই হবে না। বা যদি পাতার উপরে পুরো কিউটিকলের আস্তরণ থাকে, যেমন সুন্দরী গাছের মধ্যে পাতার উপরে কিউটিকলের আস্তরণ থাকে, সেক্ষেত্রে বাষ্পমোচনের হার অনেক কমে যাবে। রোম যদি থাকে, রোম থাকলেও বাষ্পমোচনের হার সেক্ষেত্রে কম হবে। নেক্সট হচ্ছে কিউটিকল, যেটা বললাম, পাতার উপরে কিউটিকলের আস্তরণ থাকলে বাষ্পমোচনের হার কম হবে। পত্ররন্ধ্রের আকার ও বিন্যাসের উপর নির্ভর করে পত্ররন্ধ্রগুলো কত আছে, মানে প্রতি একক ক্ষেত্রফলে কত সংখ্যক পত্ররন্ধ্র আছে, উভয় তলে আছে না শুধু নিম্নতলে আছে সেইগুলো। আর পত্ররন্ধ্রটা একদম যে পাতার নিম্নত্বক সেখানে আছে না নিম্নত্বকের থেকে একটু ভেতর দিকে ঢুকে আছে। নিম্নত্বক থেকে পাতা যদি, করবী পাতায় কি হয়, নিম্নত্বকে পত্ররন্ধ্র না থেকে একটু ঢুকে ভেতরের দিকে থাকে, যাকে বলা হয় নিবেশিত পত্ররন্ধ্র। এই নিবেশিত পত্ররন্ধ্র হলে করবী পাতার ক্ষেত্রেও বাষ্পমোচনের হার কম হবে। তো এটা হলো বাষ্পমোচনের বিভিন্ন ধরনের প্রভাবক বা শর্তাবলী। নেক্সট হচ্ছে তাৎপর্য। তাহলে বাষ্পমোচন হয়ে গাছের কি লাভ, কি ক্ষতি, কি হচ্ছে সেগুলো দেখব। রসের উৎস্রোত। 1 নম্বর খুব গুরুত্বপূর্ণ বাষ্পমোচনের তাৎপর্য হচ্ছে রসের উৎস্রোত বা অ্যাসেন্ট অফ স্যাপ। তার মানে হলো মাটির তলা থেকে জল মূলের মাধ্যমে গাছের দেহে ঢুকছে, আর পাতার মাধ্যমে সেই জল বাষ্পাকারে বেরিয়ে যাচ্ছে। তাহলে পাতার মাধ্যমে যত জল বেরিয়ে যাবে তত জলের টান পড়বে পাতায়, পাতা কাণ্ডের সঙ্গে যুক্ত, তাহলে জলের টান কাণ্ডে পড়বে, কাণ্ড মূলের সঙ্গে যুক্ত, মূলে জলের টান পড়বে, সেই টানটা মাটির থেকে জল শোষণ করতে সাহায্য করবে। এই যে পাতায় বাষ্পমোচনের হার বাড়ার সাথে সাথে পুরো গাছের মধ্যে একটা টান সৃষ্টি হলো, একে বলা হয় বাষ্পমোচন টান। এই বাষ্পমোচন টান
গাছের রসের উৎস অর্থাৎ মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে খনিজ পদার্থ শোষণ। জল শোষিত হলে জলের পাশাপাশি জলের দ্রবীভূত খনিজ পদার্থ শোষিত হবে বাষ্পমোচনের সাহায্যে। অতিরিক্ত জল ত্যাগ। গাছের দেহে যে অতিরিক্ত জল আসে সেটা দিয়ে আমি শুরু করেছিলাম, যে উদ্ভিদের অতিরিক্ত জল বাষ্পাকারে পেরিয়ে যায় বাষ্পমোচনের মাধ্যমে। পাতার উষ্ণতা। পাতার উষ্ণতা যত বাষ্পমোচন বেশি হবে তত পত্রতলের উষ্ণতা কমতে থাকবে। তো গাছের পাতাকে ওভার হিটিং থেকে বাঁচাতে, পাত্রতলের উষ্ণতা কমাতে বাষ্পমোচন খুবই জরুরি। ঋজুতা প্রদান এবং রসস্ফীতির চাপ অর্থাৎ টার্গেট প্রেশার সেটাকে বজায় রাখা। তো তার মানে হচ্ছে যে একটা গাছের মধ্যে যত বাষ্পমোচন হওয়ার ফলে কি হবে, মাটি থেকে তত বেশি জল ঢুকবে, আর মাটি থেকে যত জল ঢুকবে গাছের কোষগুলো তত বেশি রসস্ফীত হয়ে থাকবে, জলে ফুলে থাকবে, তার ফলে গাছটা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে। তো এইগুলি হচ্ছে বাষ্পমোচনের তাৎপর্য। কিন্তু বাষ্পমোচনকে প্রয়োজনীয় ও ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয়। তাই এতগুলো তাৎপর্য থেকে আমি বুঝতে পারছি বাষ্পমোচন হচ্ছে একটি প্রয়োজনীয় প্রক্রিয়া, কিন্তু তার পাশাপাশি বাষ্পমোচন একটি ক্ষতিকারক প্রক্রিয়াও বটে। কেন বাষ্পমোচন ক্ষতিকারক প্রক্রিয়া? কারণ যদি দুপুরবেলা গরমকালে অতিরিক্ত জল বাষ্পাকারে উদ্ভিদ দেহ থেকে বেরিয়ে চলে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে গাছের সমস্যা হবে, সেক্ষেত্রে গাছের পাতা নুয়ে পড়তে পারে। এইভাবে বাষ্পমোচন বেশি হওয়ার ফলে গাছের পাতা নুয়ে পড়াকে বলা হয় উইল্টিং বা পাতা নুয়ে পড়া। এই উইল্টিং হতে থাকলে আর জলের সোর্স যদি অন্যদিকে না থাকে, মাটিতে জল না থাকে, এদিকে বাষ্পমোচন হয়ে যাচ্ছে, তাহলে গাছের এই উইল্টিং এর কারণে গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এগুলোই হলো গাছের বাষ্পমোচন সংক্রান্ত ব্যাপার স্যাপার। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো, লাইক ও কমেন্ট করে জানাও কেমন লাগছে। বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও আনলে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। ধন্যবাদ।